শুভ সকাল। নাইমুল কেমন আছো? হ্যাঁ নাইমুল, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আসিফ জয়েন করেছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আসিফ? আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বংশবৃদ্ধি। আমাদের যে টপিকটা আমরা শুরু করেছি, যে অধ্যায়টা চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়টা নিয়ে গত ক্লাসে কিছুটা অংশ আমরা আলোচনা করেছিলাম। আজকে এর পরবর্তী যে অংশগুলো রয়েছে আমরা সেই সব নিয়ে আলোচনা করব। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ফুল দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ফুলের অংশ বিশেষ এখানে আইডেন্টিফাই করা হবে। অর্থাৎ একটা ফুলের মধ্যে কি কি অংশ রয়েছে আমরা আজকে সেগুলো সম্পর্কে জানব। যেমন সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আমরা কোনগুলোকে বলি? যে সকল উদ্ভিদের ফুল থেকে ফল হয় সে সকল উদ্ভিদকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের যে জননাঙ্গ রয়েছে, সপুষ্পক উদ্ভিদের জনন সম্পন্ন করার দরকার তার ফুল। ফুলের মাধ্যমে জননাঙ্গটা সম্পন্ন হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? আমরা চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো কি? চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। হ্যাঁ, তোমরা কি সকলে পেয়েছো? মিনহাজ, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো সপুষ্পক উদ্ভিদের কিভাবে তাদের জননটা সম্পন্ন করে থাকে। আমরা জানি কি সপুষ্পক উদ্ভিদ বলতে কি বোঝায়? যে সকল উদ্ভিদের ফুল থেকে ফল হয় সে সকল উদ্ভিদকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের জন্ম অঙ্গটা হলো ফুল, অর্থাৎ ফুল থেকেই কিন্তু এদের কি হয়? ফল হয়, এবং ফল থেকে আমরা বীজ পাই। আবার ওই বীজটা থেকে আবার একটা নতুন উদ্ভিদের জন্ম হয়ে থাকে। এভাবে কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদ বংশ বৃদ্ধি করে থাকে। তাহলে ফুলটা একটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অর্থাৎ ফুলের মাধ্যমে কিন্তু সপুষ্পক উদ্ভিদের কি হয়ে থাকে? জনন সম্পন্ন হয়ে থাকে। তাহলে যদি বলা হয় সপুষ্পক উদ্ভিদ কিসের সাহায্যে তাদের জনন সম্পন্ন করে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সপুষ্পক উদ্ভিদ ফুলের মাধ্যমে তাদের জনন সম্পন্ন করে থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ একটা ফুল। আজকে আমরা এই যে ফুল দেখতে পাচ্ছি এই ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ একটা আদর্শ ফুলে কি কি অংশ থাকতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। তোমরা কি স্ক্রিনে একটা ফুলের ছবি দেখতে পাচ্ছ? একটা ফুলের কয়টি অংশ থাকে? আমরা জানি একটা আদর্শ ফুলের অনেকগুলো অংশ আমরা দেখতে পাই, তার মধ্যে 5টা অংশ। একটা সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে? 5টি অংশ। 5টি অংশ। 5টি অংশগুলো কি কি? একটা ফুলের বিভিন্ন অংশ বলতে কি কি বুঝি আমরা? প্রথমে থাকবে তার পাপড়ি, অর্থাৎ একটা ফুল যখন আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে, তখন যে অংশটা আমাদেরকে মুগ্ধ করে ফুলের সেটা হলো তার পাপড়ি। অর্থাৎ এক এক ফুলের পাপড়ি এক এক ধরনের হয়ে থাকে। প্রথমে যে অংশটা আমাদের চোখে পড়ে সেটা হলো পাপড়ি। এরপরে পরবর্তীতে আরেকটি অংশ দেখতে পাচ্ছ তোমরা এখানে, হলুদ রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ফুলের পাপড়ি। পরবর্তীতে দেখো পুংকেশর। পুংকেশর কোনটা?
তোমরা একটি স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করো, এই অংশটা হলো অর্থাৎ একটা ফুলের ভেতরের যে লম্বা অংশটা আমরা দেখতে পাই সেটা হলো পুংকেশর। ঠিক আছে, পুংকেশর। পুংকেশর কিন্তু একটা ফুলের তৃতীয় স্তবক। খেয়াল রাখবে, পুংকেশর বা এটাকে স্তবকও বলা হয়, তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটা অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশর দেখতে কিন্তু দণ্ডের মতো, আমরা দেখতে পাচ্ছি কি এটাকে একটা দণ্ডের মতোই মনে হচ্ছে দেখতে। এই অংশটা হলো পুংদণ্ড, যে দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা পুংদণ্ড, এবং থলির মতো যে অংশটা রয়েছে সেটা হলো তার পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কিন্তু পরাগ উৎপন্ন হয়, অর্থাৎ একটা ফুলের পরাগায়নের জন্য যে অংশটা দরকার হয় সেটা হলো পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগটা উৎপন্ন হয়, পরাগ থেকেই পুংজননকোষ উৎপন্ন হয় এবং এটা সরাসরি জননে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এই যে পুংকেশর অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ উদ্ভিদে। এর পরবর্তীতে দেখো কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, আমরা থার্ড যে অংশটা দেখাচ্ছি যেটা হলো একটা ফুলের চতুর্থ স্তবক। চতুর্থ স্তবক কি দেখতে পাচ্ছ, সেটা হলো গর্ভাশয়। এখানে যে অংশটা আমরা সবুজ রঙের যে ফুলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো ফুলের গর্ভাশয়। এটা হলো একটা ফুলের চতুর্থ স্তবক। এখানে কিন্তু এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটা স্ত্রী স্তবক গঠিত হয়। এর আগে যেটা পড়েছি সেটা ছিল পুংকেশর, এরপরে যে অংশটা আমরা আলোচনা করছি সেটা হলো কি গর্ভাশয়। অর্থাৎ এখানেই কিন্তু মূলত কি থাকবে, এই গর্ভাশয়ের মধ্যে, হ্যাঁ গর্ভাশয়ের ভেতরে ডিম্বকগুলো সাজানো থাকে, ডিম্বকে তোমার ওখানে ডিম্বাণু সৃষ্টি হয়। তারপরে যে ওইখানে পুংকেশর বা ডিম্বাণু এইসবের মাধ্যমে পুংকেশরের মতো এটাও কিন্তু সরাসরি কিসে অংশগ্রহণ করবে, জননে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ একটা ফুল থেকে যে ফলের সৃষ্টি হচ্ছে বা ফল থেকে বীজ, বীজ থেকে আবার পুনরায় একটা উদ্ভিদ, এই যে কাজটা উদ্ভিদের বংশবৃদ্ধিটা হচ্ছে সেটা মূলত সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এর পরবর্তীতে দেখো কি দেখতে পাচ্ছ, এখানে আমরা কোন অংশটা এখানে আইডেন্টিফাই করেছি, 4 নাম্বার অংশ। হ্যাঁ সম্পূর্ণ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা একটা ফুলের বাইরে যে সবুজ অংশটা দেখতে পারি, তোমরা একটা খেয়াল করবে ফুলের বাইরে কিছু অংশ থাকে সবুজ, যেটা কাণ্ডের থেকে নেওয়া হয়। এর আশেপাশে একটা বৃতির মতো অংশ দেখা যায়। এই যে অংশটা আমরা দেখি এটা হলো তার বৃতি। কি বললাম, আমরা ফুলের বাইরে যে সবুজ অংশটা দেখতে পারি একটু বাঁকানো টাইপের, সেই অংশটা হলো বৃতি। ফুলের সর্ববাহিরের যে স্তবকটা রয়েছে অর্থাৎ একটা ফুলের বাইরের যে অংশটা সেটাই হলো বৃতি। সাধারণত এরা কি ধরনের হয়ে থাকে, সবুজ বর্ণের। বৃতি সাধারণত হয়ে থাকে সবুজ বর্ণে। বৃতি খণ্ডিত না হলেও সেটি যুক্ত বৃতি, যদি সেটা খণ্ডিত না হয় সেটা হবে যুক্ত বৃতি, কিন্তু যখন খণ্ডিত হয় তখন সেটাকে বলা হবে বিযুক্ত। কি বললাম, বৃতি যদি খণ্ডিত না হয় সেক্ষেত্রে আমরা ওই বৃতিকে কি বলবো, বৃতি যদি খণ্ডিত না হয় সেক্ষেত্রে আমরা ওই বৃতিকে কি বলবো, যুক্ত বৃতি। তোমরা কি শুনতে পেয়েছো, বৃতি খণ্ডিত না হলে সেই অংশটাকে কি বলবো, যুক্ত বৃতি। আর যদি খণ্ডিত হয় সেই ক্ষেত্রে আমরা ওই অংশকে বলবো বিযুক্ত বৃতি। এবার প্রত্যেকটা যে অংশ, কিছু কিছু ফুলের ক্ষেত্রে দেখা যায় যে বৃতিটা একসাথে থাকে বা কিছু কিছু অংশ খণ্ডিত থাকে। এখন এই প্রত্যেকটা অংশকে, যেগুলো খণ্ডিত থাকে তার প্রতিটা অংশকে কিন্তু বলা হয় বৃত্তাংশ। বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃতি কিন্তু অন্য অংশগুলোতে, অর্থাৎ বৃতির কাজ হলো একটা ফুলের যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলোকে রোদ, বৃষ্টি, তারপর পোকামাকড়, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থেকে ফুলকে, ফুলের যে ভেতরের অংশগুলো রয়েছে এবং ফুলের যে উপরের যে সৌন্দর্যটা রয়েছে সেই অংশগুলোকে রক্ষা করার কাজটা করে থাকে মূলত বৃতি। ঠিক আছে, তাহলে এখন বৃতি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো বৃতির কাজটা কি একটা ফুলের ক্ষেত্রে। হ্যাঁ সম্পূর্ণ নাইমুল, তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, এরপরে অতীতে আরেকটা বিষয় আমরা দেখছি এখানে, সেটা হলো পুষ্পাক্ষ। কি বললাম, পুষ্পাক্ষ। বৃতির নিচে যে লম্বা অংশটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। হ্যাঁ, এই পুষ্পাক্ষ কোথায় থাকে, আমরা দেখেছো পুষ্পাক্ষটা বৃতির পরবর্তীতে যে অংশটা আমরা দেখতে পাই সেটা হলো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মূলত
আমরা এখানে দেখতে পাই যে বিভিন্ন কাণ্ড থাকে, কাণ্ডের শীর্ষ মুকুল থাকে বা কাক্ষিক মুকুল থাকে, সেখান থেকে আরেকটা শাখায় যখন ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো থাকে সেটাকে আমরা বলি কি? ফুল সহ এই শাখাকে বলা হয় পুষ্পমঞ্জরি, বা এটাকে পুষ্পাক্ষও বলতে পারি। পরাগায়নের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। শাখার বৃদ্ধির জন্য অসীম হলে এই অনিয়ত পুষ্পমঞ্জরি ও বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা সম্পূর্ণ ফুলের বিভিন্ন ধরনের অংশ দেখতে পারি। একটা ফুলের আমরা বিভিন্ন অংশ দেখতে পারি। মূলত একটা ফুলের কয়টি অংশ থাকে? হ্যাঁ রাইহান বলো, একটা ফুলের আমরা কয়টা অংশ দেখতে পাচ্ছি স্ক্রিনে? নাইমুর, তুমি কি আমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, একটি সম্পূর্ণ ফুলের আমরা কয়টি অংশ দেখতে পাই? হ্যাঁ, বাকিদের রেসপন্স নেই কেন? দেখি কে পারবে বলো, একটা ফুলের আমরা কতটি অংশ দেখতে পাই? পাঁচটি। পাঁচটি। কি কি? একটা সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ, পাঁচটা অংশ দেখতে পাই। অংশগুলোর নাম বলো, স্ক্রিনেও আছে, ওখান থেকে সাহায্য নিয়ে বলতে পারো যে কি কি অংশ আমরা একটা ফুলের মধ্যে দেখতে পারি। পাঁচটি অংশগুলো কি কি? পাপড়ি, কেশর, গবাসর, আর পুষ্পাক্ষ। অর্থাৎ পাপড়ি, আমরা যে অংশ কালারফুল অংশগুলো দেখতে পাই সেটা হলো পাপড়ি। এরপর দণ্ডের মতো যে অংশটা দেখা যায় সেটা হলো পুংকেশর। এরপর ভেতরে সবচেয়ে একটা ফুলের ভেতরে যে অংশটা রয়েছে গর্ভাশয়, যেখানে আমাদের ডিম্বক থাকে, ওখানে ডিম্বকগুলো সাজানো অবস্থায় থাকে যে অংশের মধ্যে একটা ফুলে, সেটা হলো গর্ভাশয়। এরপরে সম্পূর্ণ ফুলের ভেতরের অংশগুলিকে রক্ষা করে সেটা হলো বৃতি। এবং বৃতির পরবর্তীতে যে অংশটা একটা কাণ্ডের সাথে যুক্ত হয়ে আছে থাকে সেটা হলো পুষ্পাক্ষ। ঠিক আছে, তাহলে আমরা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। তার মধ্যে যে পাপড়ি, আমরা পাপড়িকে পাপড়ি, এটা হলো, এটা একটু খেয়াল রাখবে, পাপড়ি কত নম্বর স্তবক একটা ফুলের? তোমরা এটা একটু নোট করে রাখো। পাপড়ি হলো ফুলের দ্বিতীয় স্তবক। ঠিক আছে, পাপড়ি হলো, এটা বাইরের দিক থেকে যদি আমরা কাউন্ট করতে যাই পাপড়িকে আমরা পাবো কি? দ্বিতীয় স্তবক হিসেবে পাবো। কতগুলো পাপড়ি মিলে কিন্তু একটা দলমণ্ডল গঠিত হয়। অনেকগুলো পাপড়ি আমরা ফুলের মধ্যে দেখতে পারি, এই পাপড়িগুলো মিলেই কিন্তু দলমণ্ডল গঠিত হয়। এবং প্রত্যেকটা অংশকে, অর্থাৎ দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে বলা হবে পাপড়ি বা দলাংশ। পাপড়ি বা দলাংশ। পাপড়িগুলো পরস্পর যুক্ত। কিছু কিছু ফুল আছে যে একসাথে যুক্ত থাকে পাপড়িগুলোকে। কিছু কিছু ফুলের ক্ষেত্রে, যেমন দুতরা ফুল, কখনো যদি তোমাদের সামনে চোখে পড়ে একটু খেয়াল করবে যে এদের পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে। তাহলে কোন ফুলের পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে? আমি কি বললাম? কোন ফুলের পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে? দুতরা। পাপড়িগুলো যুক্ত থাকে একসাথে। আবার পৃথক থাকে জবার ক্ষেত্রে, পৃথক থাকে জবা ফুলের ক্ষেত্রে তার পাপড়িগুলো আমরা দেখতে পাই একটা আরেকটার চেয়ে আলাদা, এবং এক একটা পাপড়ি এক এক রঙের হয়ে থাকে। রঙিন হওয়ায় এরা কিন্তু কি করে, বিভিন্ন ধরনের পোকামাকড়, পশু পাখি এদেরকে আকর্ষণ করে। আকর্ষণ করার ফলে কিন্তু এই বিভিন্ন কালারফুল দেখে তারা আকর্ষিত হয় এবং এখানে এক পরাগায়নটা সম্পন্ন হয়। তোমরা কি পরাগায়ন সম্পর্কে জানো? তোমাদের ধারণা আছে পরাগায়ন সম্পর্কে কোনো? পরাগায়ন অর্থাৎ যখন একটা মৌমাছি বা প্রজাপতি একটা ফুলের ওপর বসে তখন সে কি করে, ওখান থেকে মধু সংগ্রহ করে। এই সময় তার ওখান থেকে যখন পরাগধানীগুলো থাকে, ওই পরাগধানীগুলো যখন একটা থেকে আরেকটা ফুলে স্থানান্তরিত হয়, অর্থাৎ মৌমাছি বা প্রজাপতির কাজ হলো কি, সে একটা ফুল থেকে মধু পর বা আরেকটা ফুলে যাবে, সেক্ষেত্রে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হওয়ার পরে
হানি অর্থাৎ পরাগ রেণুটা এক ফুল থেকে যখন আরেক ফুলে স্থানান্তরিত হয়, ঠিক আছে, একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন সে ট্রান্সফার হয়, এভাবে কিন্তু পরাগায়নটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এখানে রঙিন হওয়ার কারণে, পাপড়িটা রঙিন হওয়ার কারণে সে পোকামাকড় পশু পাখিকে আকর্ষণ করে এবং পরাগায়নটা নিশ্চিত করে। এছাড়া ফুলের যে অন্যান্য যে অংশগুলো রয়েছে, যেমন রোদ বৃষ্টি, অংশগুলোকে রোদ বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করে থাকে দলমণ্ডল তথা পাপড়ি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি বলা হয় ফুলের বিভিন্ন অংশের কাজ বলো, সেক্ষেত্রে তোমরা এই কথাগুলো লিখলেই তোমাদের অংশটা কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে কি আমরা পাপড়ি সম্পর্কে বলতে পারবো, পাপড়ি কি কাজটা করে থাকে? হ্যাঁ রায়হান, শুনতে পাচ্ছ আমাকে? আসিফ, হ্যাঁ বলো, পাপড়ির কাজটা কি? পাপড়ি ফুলের অংশগুলোকে, যে অন্যান্য অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এছাড়া পাপড়ির বিভিন্ন রঙের কারণে তারা বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ, পশু পাখি এদেরকে আকর্ষিত করে পরাগায়নটা নিশ্চিত করে। পাপড়ি হলো দ্বিতীয় স্তবক এবং এগুলো অনেকগুলো পাপড়ি মিলে কিন্তু একটা দলমণ্ডল গঠিত হয়, যেগুলো বিভিন্ন অংশকে বলা হবে পাপড়ি বা দলাংশ। যেমন কিছু কিছু ফুল আছে যাদের পাপড়িগুলো পৃথক, যেমন জবা, আবার কিছু কিছু পাপড়ি রয়েছে যুক্ত থাকে, যেমন দুতুরা ফুলের এই অংশগুলো আমরা দেখতে পারি পাপড়ির ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা আমরা দেখছি সেটা হলো পুংকেশর। পুংকেশর বিষয়টা কি? এটা হলো ফুলের তৃতীয় স্তবক। তোমরা এটা একটু নোট বা আন্ডারলাইন করে রাখো। পুংস্তবক কি? এটি হলো ফুলের তৃতীয় স্তবক। পুংকেশর কি? ফুলের কত নাম্বার স্তবক? পুংকেশর বা পুংস্তবক ফুলের কত নাম্বার অংশ বা কত নম্বর স্তবক? এটা হলো তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটা অংশকে, অর্থাৎ এই স্তবকের প্রতিটা অংশ, পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা বলবো পুংকেশর। এটা দেখছি আমরা স্ক্রিনের মধ্যে, এটা একটা দণ্ডের মতো দেখতে, দণ্ডের ন্যায়, এবং তার মধ্যে একটা থলি থাকে। এই শীর্ষের মধ্যে থলির যে অংশটা দেখছো সেটা হলো পরাগধানী। এই পরাগধানীর মধ্যেই মূলত পরাগটা উৎপন্ন হয়। পরাগ থেকেই পুংজনক উৎপন্ন হয়, যা সরাসরি অংশগ্রহণ করে জন্ম দেয়। ঠিক আছে, তোমাদেরকে আমি বিষয়গুলো আবারও একটু বলছি, যারা শুনি তারা ভালো করে বুঝে নাও। এরপরে দেখছি আমরা গর্ভাশয়। গর্ভাশয় বিষয়টা কি? একটা ফুলের হলো চতুর্থ স্তবক। এটাকে দেখতে পাচ্ছি আমরা, চতুর্থ স্তবক হলো গর্ভাশয় বা স্ত্রী স্তবক। এখানে আমরা এক বা একাধিক গর্ভপত্র দেখতে পাবো। এক বা একাধিক গর্ভপত্রের সমন্বয়ে স্ত্রী স্তবক গঠিত হয়। এই অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। এরা যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী, আর যদি আলাদা থাকে সেক্ষেত্রে বলবো আমরা বিযুক্ত গর্ভপত্রী। যে অনেকগুলো গর্ভপত্র যদি একসাথে আমরা যুক্ত দেখি কোনো একটা ফুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলবো তাদেরকে যুক্ত গর্ভপত্রী। আলাদা থাকলে সেক্ষেত্রে বলবো বিযুক্ত গর্ভপত্রী। একটা গর্ভপত্রের তিনটা অংশ থাকে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। একটা গর্ভপত্রের কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। একটা হলো গর্ভাশয়, এই যে অংশটা দেখছো মাঝখানের যে অংশটা, আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো গর্ভাশয়। ঠিক আছে, মাঝখানের অংশটা হলো গর্ভাশয়। এরপর দণ্ডের ন্যায় যে অংশটা দেখা যাচ্ছে সেটা হলো গর্ভদণ্ড। আর মুখের যে অংশটা রয়েছে সেটা হলো গর্ভমুণ্ড। আর এই ভেতরের যে অংশটা, অর্থাৎ গর্ভাশয়ের মধ্যেই কিন্তু মূলত ডিম্বকগুলো সাজানো থাকে। যেমন পুংকেশরের মধ্যে আমরা বলেছি পরাগধানী থাকবে, সেরকম স্ত্রীস্তবক বা গর্ভাশয়ের ভেতর আমরা দেখতে পাবো ওখানে ডিম্বকগুলো সাজানো থাকবে। গর্ভাশয়ের ভিতরে ডিম্বকগুলো সাজানো থাকবে। ডিম্বকের মধ্যে স্ত্রী জনন কোষ সৃষ্টি হবে, যেগুলোকে বলা হয় ডিম্বাণু। ডিম্বকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হবে। এরাও কিন্তু পুংস্তবকের মতো স্ত্রীস্তবক বা গর্ভাশয়ও কিন্তু কাজ করবে কিসের? তোমার জননে অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এরপরে আমরা যে অংশটা দেখছি সেটা হলো বৃদ্ধি। বৃদ্ধির কাজ হলো, এটা হলো আমরা সবচেয়ে একটা ফুলের বাইরের যে অংশটা সেটা হলো বৃদ্ধি। এটা সবুজ রঙেরই হয়ে থাকে। আমরা কিছু কিছু বৃদ্ধি দেখতে পাবো খণ্ডিত, যেগুলোকে বলা হয় যুক্ত বৃদ্ধি। আর যদি খণ্ডিত না হয় সেক্ষেত্রে, যুক্ত যদি থাকে সেগুলোকে আমরা যুক্ত বৃদ্ধি বলবো, যদি খণ্ডিত না থাকে। আর যদি খণ্ডিত হয় সেক্ষেত্রে বলবো আমরা বিযুক্ত বৃদ্ধি। আর প্রত্যেকটা অংশকে
বলা হবে বৃত্তাংশ। অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাবো একটা ফুলে 5টা 6টাও থাকতে পারে, বা ম্যাক্সিমাম টাইম আমরা 5টাই দেখতে পারি বৃত্তির অংশটা। তোমরা একটু খেয়াল করবে, কোনো ফুলের ক্ষেত্রে যদি দেখো ফুলের বাইরের অংশটা, সেটা হলো বৃত্তি। এর প্রত্যেকটা অংশকে বলা হবে বৃত্তাংশ। এবং বৃত্তিগুলো ফুলের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে থাকে। ঠিক আছে? এরপরে লাস্ট যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পুষ্পাক্ষ। ঠিক আছে? এখানে পুষ্পাক্ষ, সেখানে ফুল সহ যে শাখাটা থাকে সেটাকে পুষ্পাক্ষ বা পুষ্পমঞ্জরি বলা হয়। পরাগায়নের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই শাখার বৃদ্ধি অসীম হলে, অর্থাৎ এটা যদি অসীম, এটা আনলিমিটেড কোনো একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত না থাকলে সেটাকে আমরা বলবো অনিয়ত পুষ্পমঞ্জরি। আর বৃদ্ধিটা যদি সসীম হয়, একটা নির্দিষ্ট পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে বলা হবে নিয়ত পুষ্পমঞ্জরি। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ফুলের সম্পূর্ণ অংশ? তোমরা কি ফুলের প্রত্যেকটা অংশ সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমাকে একটু, ওকে। এর পরবর্তীতে একটু খেয়াল করো, হ্যাঁ, পাপড়ির কাজ কি? দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, পাপড়ির কাজ কি? হ্যাঁ, পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে পরাগায়ন সম্পূর্ণ করাই হলো পাপড়ির কাজ। পরবর্তীতে দেখো কি দেখতে পাচ্ছ, পুংকেশর। পুংকেশরের কাজটা কি মনে আছে? পুংকেশরের কাজ কি? দেখো কি লেখা হয়েছে এখানে স্ক্রিনে, কি দেখতে পাচ্ছ? পুংকেশর কি করে থাকে? তোমরা চাইলে এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে যদি কাজে লাগে তোমরা নোট আকারে সেগুলো করতে পারবে, যে পাপড়ির কাজ বা পুংকেশরের কাজ, ফুলের বিভিন্ন অংশ। হ্যাঁ বলো, পুংকেশরের কাজ কি? হ্যাঁ আসিফ, করে ও কাজে অংশ নেয়। পরাগরেণু উৎপন্ন করে। অর্থাৎ আমরা জানি পুংকেশরের মধ্যে পরাগধানী থাকে, পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, ওটাই কিন্তু জনক কাজে অংশগ্রহণ করে থাকে। এর পরবর্তীতে আরেকটি দেখো, গর্ভাশয়। গর্ভাশয়ের কাজ কি? দেখি তোমরা নিজে থেকে বলতে পারবে এটা? আমি যে এর আগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে কিন্তু এই অংশগুলো আছে। গর্ভাশয়ের কাজ কি? তোমরা কিন্তু চাইলে একটু নোট করে রাখতে পারো। আমি যে ফুলের বিভিন্ন অংশগুলো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একটু নোট করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। গর্ভাশয়, গর্ভাশয়ের কাজ কি? ডিম্বাণু উৎপন্ন করে জনন কাজে অংশ নেয়। এর আগে যেটা আমরা দেখেছিলাম, পুংকেশরের কাজ ছিল সে কি উৎপন্ন করবে? পরাগধানী উৎপন্ন করবে, সেখান থেকে সে জননে অংশ নিবে। গর্ভাশয়ের কাজও সেম, কিন্তু সে হলে ডিম্বাণু উৎপন্ন করবে, অর্থাৎ স্ত্রী জনন কোষ উৎপন্ন করবে। গর্ভাশয়ের ভেতরে থাকবে ডিম্বাণু, যেটা স্ত্রী জনন কোষ উৎপন্ন করবে, ডিম্বাণু উৎপন্ন করবে এবং সে জনন কাজে অংশগ্রহণ করবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি, বৃতি। বৃতির কাজ কি? বৃতির কাজ, বৃত্তির কাজটা আমি দুই একবার রিপিট করেছিলাম, দেখি বলো বৃত্তির কাজটা কি? আমরা বৃত্তি বলতে কোনটাকে বুঝেছিলাম বা এটার কাজটা কি ছিল? দেখো কি লিখেছি এখানে স্ক্রিনে, আমাদের কি দেখাচ্ছে যে বৃত্তির কাজটা কি, কি করে থাকে বৃত্তি? হ্যাঁ পড়ে শোনাও, কি লেখা হয়েছে? অংশগুলো বৃষ্টি ও রক্ষা করে। বৃত্তির কাজ হলো ফুলের যে অংশগুলো রয়েছে ভেতরের অংশগুলো, যেমন পাপড়ি, গর্ভাশয়, দলমণ্ডল বা পুংকেশর, এইসব যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে রক্ষা করার কাজ হলো বৃত্তি। যেটা বাইরের দিকে সবুজ রঙের অংশ দেখতে পারি আমরা ফুলের বাইরে, সেটাই হলো বৃত্তি। সে কি করে? অন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় ইত্যাদি থেকে রক্ষা করে থাকে। এর পরবর্তীতে আরেকটি দেখো, পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের কাজ কি? তোমরা এগুলো একটু নোট করে রাখো, স্ক্রিনে দেখা যাচ্ছে পুষ্পাক্ষের কাজ কি। আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিব,
যে ফুলের বিভিন্ন অংশ লিখো এবং তাদের কাজ। পুষ্পাক্ষের কাজ কি? সম্পূর্ণ অংশটাকে ধরে রাখা, অর্থাৎ একটা ফুল যে কোথায়, যে কোনো জিনিসের একটা ভিত্তি রয়েছে, মানে যে কোনো একটা জিনিসকে ধরে রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো পুষ্পাক্ষ। ফুলের যে সম্পূর্ণ অংশ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, গর্ভাশয়, সম্পূর্ণ অংশটাকে যে অংশটা ধরে রেখেছে তার উপরে, সেটা হলো পুষ্পাক্ষ। অর্থাৎ ফুলের সম্পূর্ণ অংশকে ধারণ যে করে সে হলো পুষ্পাক্ষ, এবং সেটা শাখার সাথে যুক্ত থাকে। এভাবে করে শাখার সাথে যুক্ত হয়ে সেটা কাণ্ডের সাথে অ্যাড থাকে, অর্থাৎ পুষ্পাক্ষ হলো সম্পূর্ণ অংশকে ধারণ করে রাখে। ঠিক আছে, তাহলে তোমরা ফুলের বিভিন্ন অংশের কাজগুলো জানতে পেরেছো? হ্যাঁ, তোমরা কি ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পেরেছো? সকলের কি লেখা হয়েছে বা নোট করে রেখেছো তোমরা এগুলো? আমি তোমাদের আরেকটু প্রথম থেকে একটু দেখাচ্ছি যে কি কি। পাপড়ির কাজ হলো পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে পরাগায়ন ঘটে। পাপড়ি পুংকেশর পরাগরেণু উৎপন্ন করে এবং জনন কাজে অংশ নেয়, যেটা হলো পুংকেশরের কাজ। এর পরবর্তীতে আমরা দেখেছি গর্ভাশয়। গর্ভাশয়ের কাজ হলো মূলত ডিম্বাণু উৎপন্ন করে জনন কাজে অংশ নেয়া। বৃতি, বৃতির কাজ হলো ফুলের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখানে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করা। এরপর লাস্ট যে অংশটা রয়েছে ফুলের হলো পুষ্পাক্ষ, অর্থাৎ সম্পূর্ণ ফুলকে ধারণ করে রাখে এমন একটি অংশ হলো পুষ্পাক্ষ। এর পরবর্তীতে দেখো একটা ফুলের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ বলতে এখানে বিভিন্ন চ্যাপ্টার উপর জিনিসটা দেওয়া হয়েছে, যে প্ল্যান্টস, মেথড অফ চেঞ্জেস, তারপরে চ্যাপ্টার 2 এর মধ্যে কি থাকে, পার্টস অফ এ ফ্লাওয়ার লাইফ সাইকেল, এগুলো বিভিন্ন অংশ। মানে একটা ফুলের কয়টা অংশ থাকে দেখি, আমি তোমাদেরকে এবার কিছু কোয়েশ্চেন করবো, তোমরা কোয়েশ্চেনগুলো আনসার দিবে আশা করি। একটা ফুলের কয়টি অংশ থাকে? কি কি? পাঁচটি। পাঁচটি অংশগুলো। হ্যাঁ, পাঁচটি অংশগুলো বলতে পারবে? হ্যাঁ, একটু দেখো কি বলেছি। একটা ফুলের, আদর্শ ফুলের আমরা পাঁচটা অংশ দেখতে পাবো, সেগুলো হলো পুষ্পাক্ষ। একটু বলো কি লেখা দেখছো স্ক্রিনে, পাঁচটা অংশগুলো কি কি? পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। গর্ভকেশর। তোমরা একটু, একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ, সেগুলো হলো পুষ্পাক্ষ, বৃতি। তোমাদের এটা মেমোরাইজ হয়ে যেতে হবে যে একটা ফুলের পাঁচটা অংশ থাকে, এবং আমরা এর আগে কিন্তু একটা ফুলের বিভিন্ন অংশ দেখেছি। পুষ্পাক্ষ, তারপর বৃতি উপরের অংশটা, পুষ্পাক্ষ নিচের যে অংশটা যেটা ধারণ করে, দল বা পাপড়ি তো আমরা সকলেই চিনি। এরপর পুংকেশর এবং গর্ভকেশর, এই অংশগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখো, একটি ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দাও। একটা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে বর্ণনা দিতে পারবে? একটা ফুলের বিভিন্ন অংশ, এদের বর্ণনা। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনে দেখো, একটি ফুলের বিভিন্ন অংশের বর্ণনা তোমরা কিভাবে দিবে, প্রশ্নটা কিভাবে তোমরা আনসার করবে দেখো। বৃতি, বৃতি সম্পর্কে বলো। হ্যাঁ, আমাকে পড়ে শোনাও, এখানে কি লেখা হয়েছে, বৃতি সম্পর্কে কি বলা হচ্ছে? হ্যাঁ, রায়হান তুমি বলো, জিমি, বৃতি সম্পর্কে বলো। ফুলের কি সম্পর্কে মিস? বৃতি, বৃতি। ফুলের সর্ব বাহিরে খবর। বৃতি বলে। সাধারণত এরা সবুজ রং এর হয়। বৃতি ফুলের অংশগুলোকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। সবচেয়ে মনে রাখার যে বিষয়টা, বৃতির অংশটা সবচেয়ে সহজ। আমরা ফুলের যে বাইরে সবুজ অংশটা দেখতে পারি, ঠিক আছে, এটা খণ্ডিত বা অখণ্ডিত যে অংশটা সবুজ রঙের, সেটা বৃতি। এটা হলো সর্ববাহিরের স্তবক, এরা সবুজ রঙের হয়। অন্যান্য অংশগুলো, ফুলের যে অন্যান্য অংশ রয়েছে সেখানে রোদ, বৃষ্টি থেকে এবং পোকামাকড় থেকে রক্ষা করে থাকে। এরপরে পরবর্তীতে একটি আছে, সেটা দেখো। পরবর্তী অংশটা কি?
পরবর্তী অংশটা দলমণ্ডল। দলমণ্ডল সম্পর্কে বলো। দলমন্ড এটি বাইরের দিকে থেকে দ্বিতীয় স্তব্ধ হবো। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। এরা বিভিন্ন রঙের হয়। দলমণ্ডল রঙিন হওয়ার পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে ও পরাগায়ন নিশ্চিত করে। আমরা এর আগেও বলেছি দলমণ্ডলের কাজ হলো সে কালারফুল হওয়ার কারণে পাপড়ি এটা পোকামাকড় পশু পাখিকে আকর্ষণ করে এবং পরাগায়নটা নিশ্চিত করে। আমি কিন্তু তোমাদের এই ফুলের বিভিন্ন অংশের বর্ণনা এটা তোমাদের আজকের হোমওয়ার্ক দেব, সেজন্য ভালো করে প্রশ্নটা বুঝে নাও। পুংস্তবক। এটি ফুলের তৃতীয় স্তব্ধ। এই স্তব্ধকে প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের এগুলো কি মিস ধরে না? এগুলো একটু স্পেলিং হয়তো এখানে মিস হয়ে গেছে। পুংকেশর দণ্ডের ন্যায় অংশকে কি বলা হয়? পুংদণ্ড বলে। দণ্ডের যে অংশটা সেটাকে বলা হবে পুংদণ্ড এবং শীর্ষে যে থলের ন্যায় অংশটা সেটা হলো পরাগধানী। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে পুংকেশরের দণ্ডের ন্যায় অংশকে বলা হবে পুংদণ্ড আর শীর্ষের থলের ন্যায় অংশটাকে বলা হবে পরাগধানী। আর এই পরাগধানীর মধ্যেই উৎপন্ন হবে পরাগরেণু, যেটা স্ত্রী পুং জনন কোষ পরাগরেণু এটা জনন কোষে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এটা হলো তোমাদের পুংস্তবকের বর্ণনা। এর পরবর্তীতে দেখো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক সম্পর্কে কি লেখা হয়েছে? এটি ফুলের চতুর্থ স্ত্রীস্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। এটি গর্ভপত্রের তিনটি অংশ যথা গর্ভাশয়, গর্ভমণ্ডল। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে। ঠিক আছে, একটা গর্ভপত্রের তিনটা অংশ বলা হয়েছে না, স্ক্রিনে হয়তো একটা অংশ পড়েনি, সেটা হলো গর্ভদণ্ড, একটা হলো গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভমুণ্ড। আর গর্ভাশয়ের ভেতরে কি থাকে? গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। আমরা গর্ভাশয়ের ভেতর ডিম্বক দেখতে পাবো। ডিম্বকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণুটা সৃষ্টি হবে এবং এই ডিম্বাণুটা জননকোষে জনক কাজে অংশগ্রহণ করবে। অর্থাৎ পুংস্তবকের মধ্যে পরাগরেণু এবং স্ত্রীস্তবকের মধ্যে ডিম্বাণু, এই দুইটা অংশ মিলে কিন্তু পরোক্ষভাবে পরাগায়ন বা জননে অংশগ্রহণ করে একটা নতুন ফুল থেকে ফলের সৃষ্টি করবে। এর পরবর্তীতে দেখো, হ্যাঁ, তাহলে আমাদের আজকের যে পাঠটা মোটামুটি এখানেই শেষ হয়েছে। যে আমরা আজকে কি সম্পর্কে পড়লাম? আমি মিস প্রথম থেকে ছিলাম না, আমি পিছনে আসছি। পেছনে এসেছো? হ্যাঁ, আমাদের তাহলে আমি তোমাদের জন্য আবার একটু প্রশ্ন দেখি, বাকিরা যারা প্রথম থেকে ছিলে না তারা একটু দেখো। আমরা যে অংশ নিয়ে শুরু করেছিলাম, একটা ফুলের কয়টি অংশ? 5টি। 5টি অংশ। 5টি। 5টি। দেখো, এটা একটা ফুলের ছবি। তাহলে এখানে আমরা বিভিন্ন অংশ দেখতে পেয়েছি। একটি ফুলের সম্পূর্ণ একটা ফুল, এটা একটা ফুলের 5টা অংশ থাকবে। কি কি 5টা অংশ? আমি এখন তোমাদেরকে এগুলো আইডেন্টিফাই করে দেখাবো কোনটা কোন অংশ। প্রথমে যে দেখতে পাচ্ছ কি পাপড়ি। পাপড়ি কোনটা দেখেছো? জি মিস। হ্যাঁ, উপরের যে কালারফুল অংশটা সেটা হলো পাপড়ি। পরবর্তীতে যে অংশটা রয়েছে সেটা হলো পুংকেশর। হ্যাঁ, যেখানে পরাগধানী বা পরাগরেণু উৎপন্ন হবে। এই যে এখানে যে অংশটা সেটা হলো কি পুংকেশর বা এটা পুংকেশরটা একটা দণ্ডের মতো অংশ যেটাকে বলা হবে পুংদণ্ড এবং উপরে যে অংশ থলির মতো একটা অংশ দেখতে পাচ্ছ সেটা হলো পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কিন্তু মূলত উৎপন্ন হবে পরাগ। এই পরাগ থেকে পুংজননকোষ উৎপন্ন হবে যেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করবে। তার পরবর্তীতে কি দেখতে পাচ্ছ দেখো, গর্ভাশয়। গর্ভাশয় অংশটা কোথায় দেখো? স্ক্রিনে ভালো করে খেয়াল করো। গর্ভাশয় নিচের যে থলের মতো অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো গর্ভাশয়। এটা হলো 4র্থ নাম্বার স্তবক, যেখানে অনেকগুলো গর্ভপত্র নিয়ে কিন্তু স্ত্রীস্তবক গঠিত হবে। এখানে আমরা জানি গর্ভপত্রের 3টা অংশ। একটা হলো গর্ভদণ্ড, দণ্ড যে লম্বা অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো গর্ভদণ্ড। মাঝখানে যে অংশটা থলের মতো দেখা যাচ্ছে সেটা হলো গর্ভাশয়। আর উপরে যে মুন্ডুর মতো অংশ সেটা হলো গর্ভমুণ্ড। অর্থাৎ 3টা অংশ নিয়ে একটা গর্ভাশয় হয়ে থাকে।
এর পরবর্তীতে দেখো কি দেখতে পাচ্ছ? বৃতি দেখতে পাচ্ছ? আমরা বৃতি বাইরের যে সাইডটা দেখতে পাচ্ছি সেটা বৃতি। বৃতি, এটা দেখতে পাচ্ছি ফুলের বাইরের যে অংশটা সবুজ রঙে সেটা হলো বৃতি। এটার অংশ হলো অন্যান্য যে অংশগুলো রয়েছে ফুলের ভিতরের অংশ সেগুলোকে রক্ষা করা, রোদ বৃষ্টি পোকামাকড় কীট পতঙ্গ এদের থেকে রক্ষা করা। এরপরে পরবর্তীতে আমরা আরেকটা অংশ দেখবো, যেহেতু 5টা অংশ, 4টার মধ্যে 5 নাম্বার যে অংশটা সেটা হলো পুষ্পাক্ষ। 5 নাম্বারের অংশটা কি? পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কোনটি? এই সম্পূর্ণ ফুলটাকে ধারণ করে আছে, অর্থাৎ পুরাটা ফুলের ভারসাম্য যে রক্ষা করছে সেটা হলো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ। পুষ্পাক্ষটা দেখতে পাচ্ছ? সম্পূর্ণ ফুলটা ধারণ Yes, করে miss. আছে যে অংশটা সেটা হলো পুষ্পাক্ষ। এটাও কিন্তু কি করে? পুষ্পাক্ষ। এটা শাখার সাথে যুক্ত হয়ে কাণ্ডের সাথে যুক্ত হয়। এভাবে করে একটা ফুলের বিভিন্ন অংশ উদ্ভিদের সাথে সংযুক্ত থাকে। আমরা প্রথম থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো কি, আমি আবার একটু এদের কাজগুলো দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও যেন তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারো। আমি আজকে তোমাদের হোমওয়ার্ক দিব, একটু লিখে ফেলো তোমরা। একটি ফুলের বিভিন্ন অংশ বর্ণনা দাও। তোমরা কি আজকের হোমওয়ার্কটা শুনতে পেয়েছো? একটি Yes, ফুলের miss. বিভিন্ন অংশের বর্ণনা, মানে এরা কোন কাজে অংশগ্রহণ করে বা এদের একটু বর্ণনা দিয়ে তোমরা সুন্দর করে প্রশ্নটা আমাকে এখানে তোমাদের অ্যাপসে দিয়ে দেবো। অ্যাপসে দিয়ে দেবো। দিয়ে দেবো। হ্যাঁ, একটি ফুলের কয়টি অংশ দিয়ে সুন্দর করে আমি এখানে স্ক্রিনে তোমাদের আজকে যে প্রশ্নটা আলোচনা করা হয়েছে, এভাবে নিম্নে একটি ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। বৃতি, তারপরে দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, বৃতি, এভাবে করে তোমরা তোমাদের প্রশ্নটা সুন্দর করে লিখে জমা দিবে। ঠিক আছে, স্কুল Yes, নিয়ে miss. গেলে হবে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।